দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি আমরা সরকারি কর্মচারীরা খুবই ধন্দে আছি। সুপ্রিম কোর্টে যখন কেস চলছিল অত ধন্দে ছিলাম না। আমরা জানতাম যে কেসে যদি আমরা জয়লাভ করি তাহলে আমরা ডিএ পাবো, আর নয়তো পাবো না। তারপরে সরকার চেঞ্জ হলো, মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের মিটিং হলো। আপনার কথা মতো আমরা যেটা জেনেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে গ্রান্ট ইন এইডদের নিয়ে পদক্ষেপ করা হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দেখলাম না। ব্যাপারটা কি? না, সেটা ঠিকই। আমাদের যে মিটিং হয়েছিল 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো মোট 4টে সংগঠন, সেখানে আমরা যে যেমন বার্তাগুলো তুলে ধরেছিলাম যে এই সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে দিয়ে হুম তখন সেই সময় পর্যন্ত কেএমসি এলাকায় যারা থাকে খোদ রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত, হুম তারা কখনো পায়নি, যদিও এখনো পায়নি। হুম আর গ্র্যান্টিন এইড কর্মচারীদের কথাও তুলে ধরেছিলাম, কারণ বলেছিলাম, এটা ইচ্ছে করেই বলেছিলাম, বিগত সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু এই গ্র্যান্টিন এইড কর্মচারীদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছিল ক্যালকুলেশন করে যাতে সত্তর পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টে। সেই ব্যাপারে অর্ডারও হয়েছিল এবং তাতে ফিনান্স ডিপার্টমেন্টে ক্যালকুলেশন করে পাঠিয়েও দিয়েছে। এই তো এখানে উপস্থিত আছে, এইভাবে বলেছি, এখানে উপস্থিত আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স, তিনিও জানেন, কিন্তু তারাও পাচ্ছে না। তাই এই ব্যাপারগুলো যখন তিনি শুনলেন, তখন তিনি ওই ফিনান্স সেক্রেটারির সঙ্গে কিন্তু বললেন যে এই ব্যাপারগুলো আপনারা তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ, এই কথাটা বলেছে। 7 দিন ঠিক বলেনি, 7 দিনের মধ্যে কিন্তু ওই ইটার কথা বলেছিল যে এইটা ব্যাপারটা দেখুন, 7 দিনের মধ্যে মিটিংটা করুন ওই যারা কেএমসি এলাকায় থাকে। আমি তো বলেছি যে কেএমসি এলাকায় যারা থাকে তারা আজও পাচ্ছে না, কিন্তু একই কর্মচারী যাদের ট্রেজারি গুলো থেকে হয় তারা পেয়ে গেছে। এখন যারা অবসর নিয়েছে তাদের বয়স 65, 70, 80, 85, এমনকি একদম মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তারা ডিএটা পাবে না। এটা তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তখন এই ব্যাপারটাতে বললো একদম পরিষ্কার যে আপনি কিন্তু এটা ব্যাংকের অফিসিয়ালদের সঙ্গে কনসাল্ট করে যাতে খুব শীঘ্রই তারা পায় তার ব্যবস্থা করুন। আর গ্র্যান্টিন এইডের কথা বলছে যে আমরা আমাদের এটা বিচার বিবেচনার মধ্যে রাখছি, এই কথাটা বলেছে। এখন ব্যাপারটা হলো, তারপরে আজকে 20 তারিখ, তার কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমেই যখন তিনি বলতে আরম্ভ করেছেন, তখন তিনি এই 6ষ্ঠ বেতন কমিশনের ডিএর ব্যাপারটাই তিনি শুরু করেছিলেন। সেখানে বলেছিলেন যে 22 তারিখ বাজেট, আপনারা ওই দিন একটা গুড নিউজ পাবেন। যখন গুড নিউজ কথাটা বলেছে তখন আমরা বুঝতে পারিনি প্রেক্ষিত তিনি সেটা বলছেন, কিন্তু পরবর্তীকালে যখনই বলল, আমি শতাংশটা এখনই বলছি না, ওই দিনই জানতে পারবেন। তা সেক্ষেত্রে শতাংশ বলতে ডিএর কথাটা আজকে সেটা তো পরিষ্কার হয়েছে, কারণ বিভিন্ন সভাতেও তিনি বলেছেন যে কর্মচারীদের এটা দিয়ে দেবেন এই ব্যাপার। কিন্তু এটা তো অ্যাজ ইউজুয়াল আমাদের দিতেই হবে। কেন দিতে হবে? কারণ সামনে আমাদের 7ম বেতন কমিশন লাগু হবে। 7ম বেতন কমিশন লাগু হলে পরে এই যে বকেয়া ডিএটা দিতেই হয়। আমাদের মূল ছিল, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমরা মনে হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছি। 6ষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গ বিষয়টি আমি যাচ্ছি, কিন্তু হচ্ছে পঞ্চম বেতন কমিশনের যে আমরা বকেয়া দিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে আমরা কোনো ক্লিয়ারেন্স পেলাম না। সেটা তো বললাম যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক
যেটা হচ্ছে আমাদের ডিএটা দেওয়ার কথা ছিল, বিগত সরকার 16 থেকে 19 পর্যন্ত দিয়েছে, হুম কিন্তু তারা সেটা নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। হুম আজকে আপনার সঙ্গে বৈঠকে বসেছি, গতকাল হঠাৎ করে দেখলাম যে সরকারি তহবিল থেকে একটা অংশ ডিএ হিসাবে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেয়ে গেছে, কিন্তু তখনও কিন্তু অর্ডার বেরোয়নি। হুম, এরকম হুম। সরকারি তহবিল থেকে একটা টাকা ডিএ হিসাবে ঢুকে গেল, কিন্তু তার কোনো ইনফরমেশন আমরা পেলাম না। এটা এবং কেন হলো আমরা বুঝতে পারিনি। এই এবং কথাটা সেটাও কিন্তু তো পরিষ্কার বলেছি। হ্যাঁ, এটাও তো হুম। যৎ সামান্য সরকারি কর্মচারীরা পেয়েছে। হ্যাঁ, মানে যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী অবসর নিয়েছে, হ্যাঁ, অবসর আট নিয়েছে। আট আট থেকে 15-র মধ্যে হুম অবসর নিয়েছে। হুম কিন্তু তার মধ্যেও ওই যে কেএমসি এলাকায় তারা তো 16 থেকে 19ও পায়নি, না আবার 1-4-8 থেকে ওই পর্যন্ত পায়নি। মানে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলছি। আর গ্র্যান্টিন এইড এবং ওই যে কেএমসি এলাকায়, সেটা হুম বিশেষ করে আমরা দুটো ক্ষেত্রেই আমরা তুলে ধরেছি। তুলে ধরেছিলেন। একদম প্রথমে আমরা বলেছি যে এই যে দেখুন, সত্যি কথা বলতে একই কর্মচারী মানে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করছে। স্বাভাবিকভাবে হ্যাঁ, যারা ট্রেজারি থেকে পাচ্ছে তারা পেয়ে গেছে এবং মানে 2 এপ্রিল পেয়েছে। আর আজকে আপনার সঙ্গে আমরা যখন এই সভা করছি, বৈঠকে বসছি, আজকে 1 জুন, তাহলে 2 মাস হয়ে গেল। তাহলে একই কর্মচারী তারা কেএমসিতে থাকে বলে তারা ডিএটা পাচ্ছে না, এটা কেন হবে? সেই ব্যাপারটা তখন তিনি তার ফিনান্স সেক্রেটারির সঙ্গে কথা বলে ওই যে বার্তা বললাম যে মানে ব্যাংকের অফিসিয়ালদের ডেকে এই ব্যাপারটা যাতে দ্রুত কার্যকর হয় সেই দিকে অগ্রসর হওয়ার কথা বার্তা দিয়েছে, আমাদের সামনেই দিয়েছে। আর গ্র্যান্টিন এইডের কথা বলেছি, যেটা এই ব্যাপার। দেখুন, গ্র্যান্টিন এইড মানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত এরকম অজস্র কর্মী আছে এবং সেই সংখ্যাটা খোদ রাজ্য সরকারি কর্মচারীদের থেকেও বেশি। সেটা কিন্তু হ্যাঁ, কোর্টে দাখিল করেছে, অনেক বেশি। কোর্টে তার দাখিলও করেছে হুম 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 এবং কোর্টে দাখিল করেছে যে গ্র্যান্টিন এইড কর্মচারীদের এই বকেয়া ডিএটা দিতে এত টাকা খরচা হবে। হুম 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 অর্থাৎ সরকার যে দেবে সর্বোচ্চ আদালতের সেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা তাদেরকে এখনো পর্যন্ত ডিএর আওতায় আনেনি। হুম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই ব্যাপারটা আপনাদের দেখুন, তখন বলল যে এইটা আমাদের বিচার বিবেচনার মধ্যে আছে। অর্থাৎ আমরা তখন বুঝতে পারলাম শুভেন্দু মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এ বসার আগে অনেক কিছু ইনফরমেশন নিয়ে বসেছিল। এই যে গ্র্যান্টিন এইড তারও নলেজে আছে যে একটা বিরাট সংখ্যক কর্মচারী এদেরও ডিএটা দিতে হবে। তাই এখন ব্যাপারটা হলো তারা যে এখন তারা কি আগামী দিনে কি করতে চলেছে সেটা তো আমাদের প্রকাশ্যে বলবে না। আমাদের যেটা আমাদের তুলে ধরার কথা সেটা আমরা তুলে ধরেছি। এখন ঘটনাটা হলো যে বিগত সরকার এইভাবে, তখন এইটাও বলে দিলাম যে বিগত সরকার কিন্তু এই গ্র্যান্টিন এইড দেওয়ার জন্য আপনারা জানেন অর্ডার বেরিয়েছিল তাদের দেওয়া হবে। বোর্ড, কর্পোরেশন, শিক্ষক, অশিক্ষক, সেই অর্ডারের বেসিসে তাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো তারা সেগুলো ক্যালকুলেশন করেছে, সেটার জন্য নির্দেশ দিয়েছিল। একটা মিটিং হয়েছে এই সংশ্লিষ্ট দপ্তরের যে আধিকারিকদের সঙ্গে, মানে ওই ফিনান্স সেক্রেটারি, তারও অর্ডার আছে। 7টা ডিপার্টমেন্ট ছিল। এটা কি মমতা ব্যানার্জির আমলে? হ্যাঁ, মমতা ব্যানার্জির আমলে সেই অর্ডারও তো আছে আমাদের কাছে। 7টা ডিপার্টমেন্ট মিটিং ফলপ্রসূ হয়েছে, সেই বার্তাও এসছে। অর্থাৎ তারপরেই আবার অর্ডার করে বললো দ্রুত যাতে ক্যালকুলেশন করে ফিনান্সে পাঠানো হয়, সেই মোতাবেক সব পাঠিয়ে দিয়েছে। কতটা অগ্রসর হয়েছে। কিন্তু তারপরে তো এই মুখ্যমন্ত্রী চলে গেল, কিন্তু এখনো সেটা ইমপ্লিমেন্ট হলো না। এটাই তুলে দিয়েছি। না মানে গ্র্যান্টিন এইড কর্মচারীরা ডিএ সম্পর্কিত বিষয়ে কিছু জানেই না, তাদের কাছে কোনো তথ্য চাওয়া হচ্ছে না। জানে না। আপনি এই কথা বলছেন কেন? জানেন না? আপনি তো শিক্ষক, আপনার তো জানা উচিত। না মানে কতগুলো অর্ডার বেরিয়েছে,
না ওটা জানি, তাহলে সেই কিন্তু না শুনুন, না জানলে তো হবে না, জানলে তো হবে না যে এক সরকারি অর্ডার, সরকার তো কন্টিনিউয়াস প্রসেস। মমতা হ্যাঁ, হ্যাঁ, ব্যানার্জির হ্যাঁ। সরকার অর্ডার গুলো বেরিয়েছে, বার করেছে, সেই ভিত্তিতে ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন হয়ে ফিনান্স ডিপার্টমেন্টে সেগুলো পৌঁছে গেছে, তাহলেও দিচ্ছে না। তাহলে সেটা তো যে নয়া সরকারকে আমরা তুলে ধরবোই। হ্যাঁ, তো আমি এই ওই বার্তাগুলো তো নয়া আমরা সরকার। বারবার বলছি, কিন্তু এটা গ্র্যান্টিন এইড নিয়ে এই ব্যাপারে তারা কিন্তু কোনো অগ্রসর হচ্ছে না। তাদের একটা মানে পোস্ট আমি দেখছি না হ্যাঁ, যে আমি ওই গ্র্যান্টিন কথাটাই এইডে বলছিলাম। এতটা অগ্রসর হয়ে যাওয়ার পরও সরকার দিচ্ছে না। এটা কি শুধু আমাদেরই দায়িত্ব? আমরা মামলা করেছি বলে? আমরা মামলা করেছি বলে যে শুধু আমাদেরই দায়িত্ব? না, গ্র্যান্টিন এইডের কি হলো? গ্র্যান্টিন এইডের কি হলো? আরে না, গ্র্যান্টিন অবশ্যই, এইডের কি হলো? অবশ্যই না। হুম। এতটা অগ্রসর হয়ে যাওয়ার পর সরকার যখন দিচ্ছে না, তাদের যে সংগঠনগুলো আছে তারা কি করছে? এই প্রশ্ন আমরা রাখবো না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তাহলে আমি ওই কথা ধরেই এগোচ্ছি। আমি জানি না বলতে এটা বুঝেছি যে নতুন সরকার এলো, কিন্তু নতুন এবং সরকার। আমি বলছি এই যে হুম, পরপর অর্ডারগুলো আমরা প্রত্যেকটা রেখে দিই, এই অর্ডার হুম, হুম, হুম। যেই অর্ডার বলবে সেই অর্ডার আমরা বার করে দিতে পারবো। বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পেরেছি। গ্র্যান্টিন এইডের কর্মচারীরা এই বার্তাগুলোও রাখে না। একটা ব্যাপারটা হলো, দেখুন মমতা ব্যানার্জি চলে গেছে ঠিক আছে, কিন্তু যখন তিনি প্রেস করলেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, প্রথমটা হচ্ছে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্ডার, 2 নম্বরটা হচ্ছে খোদ রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অর্ডার, 3 নম্বরটা হচ্ছে গ্র্যান্টিন এইড কর্মচারীদের হ্যাঁ, হ্যাঁ। অর্ডার। হুম, হুম, প্রথমে এই 3টে বার করেছে। হুম। হ্যাঁ, আমি তাহলে সেইটাই বলছি। আমি জানি না বলতে এইটা বলছি যে নতুন সরকার আসার পরে এমন কোনো আরে পদক্ষেপ এইটা তো নিল না। এই যে প্রশ্নটার তো কোনো উত্তর এখনো কেউ পায়নি। আরে হুম, কেউ পায়নি যে সেটা তো মানে শুধু যে গ্র্যান্টিন এইড কর্মচারী না, সব ধরনের কর্মচারীরাই জানে বুঝতে কারা পেরেছি, বুঝতে পেয়েছে পেরেছি, কারা পায়নি। এই বুঝতে পেরেছি। প্রশ্নের কোনো উত্তরই দেওয়া যায় না। পায়নি কেন পায়নি সেটা তো আমরা বারবার বলছি, এই যে আপনার ভিডিওর মাধ্যমে বলছি, এটাও তো যাবে কেন পাইনি সেটা আমরা এখন। আরো একটা ব্যাপার হচ্ছে এই যে ব্যাপারটা যে তুলে ধরবো, মামলাটা ছিল, মামলাটা একটা এই শাসক দলের সংগঠনই মামলাটাকে পিছিয়ে দিল। হুম, 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 হুম। সেদিনকে যদি মামলাটা না পিছিয়ে দিত আমরা সেই বার্তাগুলো তো দিতে পারতাম। দিতে পারতেন। তাহলে আর এখন তারপরে এখন 1.5 মাস সুপ্রিম কোর্ট বন্ধ, আমরা যে দরজা খটখটাবো সেই সুযোগও সুযোগটা নেই। নেই, সুযোগটা নেই। তাহলে সেই 22 তারিখে জুলাই মাসে খুলবে। তাহলে ঠিক আছে দাদা, আরে আমি। হুম। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঠিক আছে, তা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সর্বোচ্চ আদালতের মানে মামলা পিছিয়ে দিতে হবে? এটা কোন ধরনের মানে সংগঠনের ভূমিকা? বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি এবার বলুন। পরে বুঝতে পেরেছি বলুন আপনি কি বলুন। বলতে চাইছেন। আমি পরের প্রসঙ্গে আসি। হুম হুম। মুখ্যমন্ত্রী বৈঠকে উনি বললেন যে আমি এমন একটা পরিমাণ দিয়ে দেব যা হ্যাঁ আপনাদের এক্সপেকটেশনের বাইরে থাকবে, এবং বিভিন্ন সভা মঞ্চে গিয়ে তিনি উল্লেখ করছেন। আবার 22% ডিএ নিয়ে একটা ফেক নোটিশ জারি হয়েছিল। সেখানে হুম। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেছে যে এই 22% দেওয়ার মতো অতি মানবিক শক্তি আমার নেই। তার মানে এখান থেকে আমরা কত পার্সেন্ট ডিএ আশা করতে পারছি? দেখুন এই যে পরপর যে অর্ডার দুটোর কথা বললেন না, হুম। এই দুটো অর্ডারই ফেক। এই দুটো অর্ডারই ফেক। ও। একটা ফেক অর্ডার বেরিয়েছে, হুম, সেই ফেক অর্ডারটাকে কোট করে রাজ্যের মানে মুখ্য সচিব হুম। এই বার্তা দেয় কোনো সময়? এই একটু সাধারণ সেন্স অ্যাপ্লাই করলেই এই জিনিসটা ধরা পড়ে। আমি সেটা পোস্ট করেছি তো, সেটাও আমি পোস্ট করেছি যে এটা ফেক, কেন ফেক সেটাও বলেছি। হুম। চিফ সেক্রেটারি থেকে অর্ডার বার করলে অর্ডার নাম্বারের একটা সিরিয়াল নাম্বার থাকে 10, হুম। 15, 20, তারপরে অবলিকিয়ে সিএস কথাটা থাকে, হুম। চিফ সেক্রেটারি কথাটা থাকে, হুম। তারপরে ওই ইয়ারটা থাকে। কিন্তু এই দুটোর ক্ষেত্রেই পরপর অর্ডার মানে ওইটা বার করেছে ফেক অর্ডার করে, আবার সেই ফেক অর্ডারের পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারির নাম করে বলেছে যে এই যে অর্ডার ঘুরছে, আরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই কথা চিফ সেক্রেটারি বলবে? আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমার মানে আমরা বিয়ের অর্ডার বার করি না, এইসব কথা চিফ সেক্রেটারি বলতে পারে? দুটোই ফেক। দুটোই এবং ফেক। সেই ব্যাপারে যাতে সরকার তদন্ত করে সেই ফেক অর্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়,
সেই দাবিও রেখেছি আমরা। দুটোই বুঝতে ঠিক। পেরেছি, বুঝতে এখন পেরেছি। ব্যাপারটা হলো, যখন বললো মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিন 1 জুন যে আমরা ওই দিন 22 তারিখে আপনাদের একটা মানে দুর্দান্ত খবর শোনাবো হুম, হুম, রিগার্ডিং হুম, ডিএ ব্যাপারে, হুম, আমরা ওইখানেই কিন্তু চুপ করে গেছি। হুম, আমরা বলিনি, তিনিই বলছেন কত শতাংশ এখন বলবো না, আমরা হুম, জানতেও চাই। হুম, কিন্তু আমরা আজকেও পোস্ট করেছি, আমরা 42% মর্গ ভাতাটাই চাইছি। অনেকে বলছে বাপরে বাপ 42%, হ্যাঁ জাস্টিফাই আছে কেন 42 চাইছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখেছি পয়লা আপনার। হ্যাঁ 1 জানুয়ারি 2027 যেহেতু নয়া বেতন কম অর্থাৎ সপ্তম বেতন কমিশন লাগু হবে, তাহলে 42% যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তো সপ্তমে বেতন যাওয়া যাবে না। কমিশন লাগুই হতে পারবে না। হুম, তাহলে হুম, সেটা তো ডিসেম্বর মাস, তাহলে আজকে জুন চলছে, 1 জুলাই থেকে যদি 42% দেয় তাহলে তো 6 মাস মাত্র আমরা এনজয় করব। হুম, হুম, এটা তো হুম, আরো আগে থেকে দেওয়ার কথা ছিল। হুম, হুম, সেটা তো দেবে না আমরা জানি। হ্যাঁ, আপনি আমরা আপনি তবুও একদম ঠিক। ক্লেম করেছি হ্যাঁ, পয়লা এপ্রিল থেকে দেওয়ার কথা, মানে দাবি জানিয়েছি। এবং কেন করেছি সেটাও আমি বিশ্লেষণ করেছি। এই যে এর আগের সরকার ঠিক সেম 25% দিয়ে একবারে দিয়েছিল 4 হুম, কিস্তি, হুম, 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 হুম। 1/19 সেটা আমরা 1 বছর এনজয় করেছি, তারপরে 20 থেকে বেতন কমিশন হয়েছে। হ্যাঁ, তাহলে এইখানে। কেন হ্যাঁ, আমরা 42% দাবি দাবি করবো না? করবেন না। এটা দাবি তো আমাদের রাখতে হবে। হ্যাঁ, আমি আমি আমরা কি কম হ্যাঁ, বলবো? না, এটা তো কথা। একদম না, একদম না। আমি এইখান থেকেই একটা প্রশ্ন রেখেছি যে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে 2026 ডিসেম্বরের মধ্যে বকেয়া 42% আমি মিটিয়ে দেবো। এবার যদি পূর্বতন সরকারের অনুযায়ী মেটানো হয়, ধরুন 22%, যে আজকে জুন মাস, 22% হ্যাঁ যদি আজকে না দেয়, হুম। নভেম্বরে গিয়ে যদি আমার 30% দিয়ে দেয়, তাহলে তো আমরা এনজয় করতে পারলাম না সেই ডিএটা। সেটা তো মার্জি হয়ে গেল আগের সরকারের মতো। দেখুন, এটাই তো সরকার কি করে, সরকার নির্দিষ্ট নিয়ম মতো অর্থাৎ এআইসিপিআই মতো যদি ডিএটা না দেয়, সেই ডিএটা সরকার মেরে দেয়। হুম, অর্থাৎ যদি আজকে একটা ডিএ হয়, ধরুন আজকে জুন মাস চলছে, জুনে পাবো সেই ডিএটা, জুলাইতে পাবো, আগস্টে পাবো, পরপর পরপর পাবো। এবার জুনের ডিএটা যদি আমাকে আগস্টে দেয়, তাহলে জুন জুলাই পেলাম না। এই হুম, দুটো মাসে যে টাকাটা সেটা সরকারের মানে তহবিলে জমা পড়ে গেল। হুম, আমাদের আমাদের এইভাবেই তো আমরা এই ব্যাকলগ গুলো, আমাদের পঞ্চম বেতন কমিশনের ব্যাকলগ এইভাবে তো আমরা করেছি যে 1/4/8 আমাদের 2% দিয়ে এআইসিপিআই হয়েছিল 12%, 10% দিয়ে আমাদের পাওনা ছিল। সেইভাবে সেই 10% হিসাব করতে হবে প্রত্যেক মাসে 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 আমরা করেছি। এবং তা ট্রাইব্যুনালে যেমন আছে, ট্রাইব্যুনালে তো পুরোটা নেই, 16 সাল পর্যন্ত আছে। হুম, হুম, হুম। তারপরে এখানে তো একদম 19 সাল পর্যন্ত আছে। অর্থাৎ আমি। সর্বোচ্চ আদালতে 19 সাল পর্যন্ত আছে, ইন্দু মালব্যা কমিটির কাছে 19 সাল পর্যন্ত আছে কিভাবে ডিএটা ক্যালকুলেশন হয়। হুম, এই হচ্ছে তার মানে এখন আমি। ব্যাপারটা হলো। হ্যাঁ, শুভেন্দু কিন্তু বলেনি যে আমরা পুরোটা ওই ডিসেম্বর মাসের মধ্যে কি করে দেবো, সেটা কিন্তু বলেনি। এখানে না, বলেছে কিন্তু যে পয়লা আমরা, জানুয়ারিতে সপ্তম হ্যাঁ বেতন ওটা তো কমিশন বলেছে, ওটা বলেছে। ওটা বলেছে বলেই তো আমরা 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 স্মরণ করিয়ে দিচ্ছি যে ডিসেম্বরের মধ্যে সব ডিএটা কমপ্লিট করতে হবে। সেই কারণে আমরা দাবি জানিয়েছি যে 42% ডিএটা 1 জুলাই থেকেই দেওয়া হোক। আমরা 6 মাস অন্তত এনজয় করি। এর বুঝতে আগে তো পেরেছি। আমরা পাইনি। আমরা 6 মাস, এটা তো একটা যুক্তিপূর্ণ দাবি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমাদের হাতে আর মাত্র তাহলে 6 মাসই আছে। হ্যাঁ এখানে তো দেখুন, এই যে আজকে একটা সংবাদপত্র 12% কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। যে এরা তো বিভ্রান্ত তৈরি করছে। হুম, অনেক ইউটিউবার বা অনেক মানে এই সে ফেসবুকে এই 10%, 12% বা 4% এইভাবে বলে একটা প্রচার হাইপ করছে। তৈরি করছে, বলে একটা হাইপ হ্যাঁ, তৈরি তাতে করছে। কি হয়, সরকার দেখলো এবং সেটা শেয়ার হচ্ছে, সেটাতে হুম, হুম, মন্তব্য হচ্ছে। হুম, অনেকে বলছে 12% দিলেই অনেক। কেন হুম, কেন 12% দিলে অনেক? তোর 42% মর্গ ভাতা বাকি আছে, 12% অনেক। তাহলে হুম, তারা আমাদের দেবে যে কোথায়, কবে দেবে? আমাদের যে আন্দোলন, আমাদের মধ্যে তো একটা হতাশা আসবে যে একদম, একদম। কর্মচারীরাই যদি না চায়, বয়ে গেল আমাদের। হ্যাঁ, আজকে এটা ধরুন হবে না। 12, আজকে তাহলে ধরুন 12 দিল, পুজোর আগে আর 12 দিল, হলো 24, আর থাকলো 2 হুম। মাস, তাহলে সেটা কমপ্লিট করবে কবে?
সেটাই তো বললাম হুম। যে এখন সেটা সরকার কি করবে না করবে, দাবিটা সবসময় কর্মচারী সংগঠন বা মানে ইন্ডিভিজুয়াল কর্মচারীদের ওইটাই থাকা উচিত। এখন যদি সবাই বলে আপনি এই কথা বলছেন কেন, আমরা 42% দিয়ে দাবি, ওই একটা মন্তব্য করে দেবে হুম। আপনি হুম। কেন 12%-র কথা বলছেন, আমরা কেন একদম আমাদের 42% দেবে না। একদম প্রত্যেকটা দাদা। কর্মচারী ইন্ডিভিজুয়াল যদি বলে তাহলে কিন্তু সরকারের কাছে যায় যে না সবাই কিন্তু ওই 42%-এর দাবিটাই জানাচ্ছি, কিন্তু সেটা হয় না, দুর্ভাগ্য আমাদের, যার জন্য সরকার এই দুর্বলতার সুযোগটা নেয়। হুম। সরকার দুর্বলতার সুযোগটা নিয়েছে বলে আজকে মানে এখনো পর্যন্ত কলকাতা কর্পোরেশন এলাকায় মানে কোনো সংগঠনেরই তো, আমরা মামলা করে এটা নিয়েছি বটে, মানে আমরা মামলা করেছি বলে মানে অপরাধ করে একটু হ্যাঁ, ফেলেছি, পুরো এরকম পুরো একটা দায়িত্বটাই ভাব। আপনাদের, পুরো দায়িত্বটাই হ্যাঁ, আপনাদের। ঠিক আছে। অপরাধ করেছি আমরা। হুম। হ্যাঁ, এবার পরের প্রশ্নে আসি। প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে এই নতুন সরকার বা নতুন সরকারের প্রতিনিধি সুপ্রিম কোর্টে কেসটাকে একটু পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। সেখানে অনেকে হ্যাঁ, মনে করছিল হয়তো ডিএ মিটিয়ে দেবে, কিন্তু ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক তো আর থেমে থাকবে না। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে আপনারা হিসাবে গড়মিল যা আছে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করুন। তো ইন্দু হ্যাঁ। মালহোত্রা কমিটির বৈঠক কি এর মধ্যে হয়েছে বা আছে? না, ইন্দু মালহোত্রার সঙ্গে আমাদের তো একটা বৈঠক হয়েছে, তারপরে একটা বৈঠক ছিল 1 মে, সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সেই সময় আমাদেরকে মেল করে জানিয়েছে যে আপনাদের যে দাবিটা আর কি, এই হুম। দিয়ে দিয়ে দেওয়ার প্রক্রিয়াটা হুম। আপনারা একদম ফলো এফিডেভিটের মাধ্যমে, এফিডেভিট মানে তো এটার মানে আইনি সত্তা আছে, এফিডেভিটের মাধ্যমে একদম। আমাদেরকে আমাদেরকে জমা দিন, আমাদের কাছে জমা দিন। হুম। আমরা সেই বার্তাটা কিভাবে দিয়ে হয়, কতটা মানে এআইসিপিআই কি একদম বিশ্লেষণ করে ওটা দিয়েছি, এবং সেটা একদম সশরীরে আমরা গিয়েছিলাম দিল্লি, তো সে সশরীরে তার অফিসে জমা দিয়ে এসেছি। সেটা এখন কি? ব্যাপারটা হলো ইন্দু মালহোত্রা কমিটি একটা সর্বোচ্চ আদালতে রিপোর্ট দেবে, এখন হয়তো দিয়েও দিয়েছে। সেটা ওই দিন যদি মামলাটা উঠতো হয়তো সেটা নিয়ে আলোচনা হতো, আমরা দুর্ভাগ্য সেটা নিয়ে আমরা কিছু করতে পারলাম না, এই আর কি। আমরা গেলাম ওখানে উপস্থিত হলাম কিন্তু কিছু করতে পারলাম না, এই। একটা কথা আমি বলি, আপনি এটাকে বিরোধ করেন। আহ, নির্বাচনের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ হুম, ক্রমাগতভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এই সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে আমরা বেতন কমিশন চালু করে দেব, সপ্তম বেতন কমিশন। হুম, এবার হুম, অমিত শাহের কথা আমি বাদ রাখছি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো দীর্ঘকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার হুম। হাতে নিশ্চয়ই বেতন কমিশনের সুপারিশ গৃহীত হয়েছে। তিনি বেতন হ্যাঁ, কমিশন সম্পর্কে বিস্তারিত জানেন। হ্যাঁ, ওয়াকিবহাল, ঠিক। ওয়াকিবহাল ৪৫ দিনের প্রতিশ্রুতি দিলেন, কিন্তু বেতন কমিশন চালু হলো না। এই বিষয়টি দেখুন, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, তারা ভোটের সময় যে বলে কথাগুলো, হুম। কথাগুলোর সত্যতা তো থাকে না, এর মধ্যে হুম। কোনো কিন্তু নেই। হুম। কারণ আমি বলছি, অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান নিয়োগ হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে নভেম্বর 15-তে, 25-এ। হুম। সেটাতে চেয়ারম্যান, দুজন কমিটি মানে মেম্বার নিয়ে তার যে টার্মস অফ কন্ডিশন সেটাও বলে দিয়েছে, এবং সেটা প্রকাশ করতে হবে 1.5 বছরের মধ্যে। মানে ওই নভেম্বর 25 থেকে 1.5 বছর কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমি এখন আর হিসাব করে বলতে পারছি না। 27 যাই হোক, ক্রস ওই করবে। টাইমের মধ্যে, হ্যাঁ, ওই মধ্যে রিপোর্টটা জমা দিতে হবে। সেই রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে ওই রিপোর্ট টোটো মানবে না কিছু অ্যাডিশন অল্টারনেশন করবে। হুম। এইটা হচ্ছে প্রক্রিয়া, হুম। এইটা হচ্ছে প্রক্রিয়া। ঠিক সেম প্রক্রিয়া কিন্তু আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হুম। আমাদেরও যেমন চেয়ারম্যান নিয়োগ হয়, একটা নির্দিষ্ট সময় দেয়, সেই সময় যদি না হয় তাহলে আবার সময় দেয়, যেটা অভিরূপ সরকার ৪ মানে বছর, 4 ছ বছর। মাসের 6 মাসের পে কমিশন 48 মাস সময় নিয়েছিল, সময় নিয়েছিল। সেটা ছেড়ে দিলাম। হুম। অর্থাৎ সময় দিতে হবে, তারপরে সেই চেয়ারম্যান রিপোর্ট দেবে, রিপোর্টটা মন্ত্রিসভায় গৃহীত হবে, গৃহীত হওয়ার পর
বেতনটা বৃদ্ধি হবে। হুম, এইভাবে একটা বেতন কমিশন হয়। এটা সেখানে পদ্ধতি। তারা কি বলেছে, ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন লাগু হোগা, এটা বলেছে তো, হুম, হিন্দিতে যেটা একদম বলেছে একদম লাগু একদম। হোগা। হুম হুম হুম। লাগু হওয়া আর গঠন হওয়া, এই হুম, দুটোর মধ্যে বিস্তর ডিফারেন্স আছে, ফারাক। ডিফারেন্স আছে। এই যে আগামী সোমবার দিন, আমার যতদূর মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান নিয়োগ করবে, মেম্বার নিয়োগ করে বলবে যে 6 মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে আপনারা রিপোর্টটা অবশ্যই দেবেন। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি, বুঝতে অবশ্যই পেরেছি। দেবেন। এবং কারণ 1 জানুয়ারি বলেছে, এবং রিপোর্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার 1 দিন 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ওই যে 1 জানুয়ারি 2027, সেখানে 1 জানুয়ারির জন্য ফেব্রুয়ারি মার্চও হয়, অসুবিধা কিছু নেই। কিন্তু হুম, 1 জানুয়ারি থেকে এই মানে বকেয়াটা দিলে পরেই কোনো ওটা অসুবিধা নেই। কন্টিনিউশন হবে। কিন্তু এই হচ্ছে এই হ্যাঁ, এখন এই পদ্ধতি ব্যাপার। হ্যাঁ, পদ্ধতি। হ্যাঁ, কিন্তু পদ্ধতি এইটা। কর্মচারী মহল এটাকে বলছে যে রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং প্রধানমন্ত্রীর মুখ পোড়াচ্ছে। না, এইটা তো ব্যাপারটা হলো, দেখুন এইটা ঘটনাটা আমি সেই সময় কিন্তু আমিও একদম যখনই বলেছিল, আমি তখন এটা কিন্তু আমার মানে এখনো পেজে আছে, আমি বলেছিলাম যে দেখুন ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন লাগু করা সম্ভব না। কেন সম্ভব না, এই যে ব্যাপারটা আমি আপনাকে বললাম, সেটাই কিন্তু আমি পোস্ট করেছিলাম। তাতে অনেক কর্মী বলেছে আপনি সব জানতা, ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন কেন দিতে পারবে না। কি উত্তর দেবো তাকে? কি উত্তর দেব? আজকে তো সেটাই প্রমাণ হলো। হ্যাঁ, প্রমাণিত হয়ে গেল। আজকে তো প্রমাণ হলো, কারণ 1 জানুয়ারিতে তো ৪৫ দিন, কতগুলো ৪৫ দিন চলে যাবে, তাই হুম নাকি? হুম, একদম এটা তো একদম। এটা তো আমরা আমরা যখন এই যে কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, আমাদের তো একটু পড়াশোনা করতে হয়, হুম, একদম একদম। কিভাবে বেতন রিসার্চ কমিশন করতে হয়, হয়। রিসার্চ করতে হয়। হ্যাঁ, কিভাবে বেতন কমিশন হয়, কিভাবে সেটাকে মানে মানে ওই এআইসিপিআই অনুযায়ী মানে বেতনটা সংশোধন হয়, এগুলো আমাদের জানা আছে। তাহলে হুম সেক্ষেত্রে আমরা জানি যে বেতন কমিশন যদি এখন একটা পে কমিটি করে দেয়, পে কমিটি করে দিয়ে বললো যে 1 মাসের মধ্যে আপনারা রিপোর্ট দিয়ে দেবেন, হুম পে কমিটি দিতে পারে, পে কমিটি দিতে পারে। কিন্তু ব্যাপারটা হলো, যতক্ষণ না, আমি আবারও বলছি, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নয়া বেতন লাগু করছে, আমাদের রাজ্য সেটা করতেই পারবে না, করতেই পারবে না। কারণ আইনত বাধা আছে। আইনত না, মানে ওরা যেভাবে করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, হুম সেটা তো আমাদের বিগত হয়েছে। হুম। আমাদের যেমন পঞ্চম বেতন কমিশনের 2.86 গুলিতক বেতন বৃদ্ধি হয়েছিল। 57 না 57। না, পঞ্চম বেতন কমিশন থেকে ও হ্যাঁ, হ্যাঁ। চতুর্থ বেতন কমিশন থেকে পঞ্চম বেতন কমিশনে যখন হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম। মানে পঞ্চম বেতন কমিশনে 2.86 গুলিতক হয়েছিল। কিভাবে না, যার যেখানে বেসিকটা, তাকে যদি 1.86 দিয়ে গুণ করা যায়, বেসিকটা বেরিয়ে যায়। এবং সেটাই কিন্তু আগে করেছিল কেন্দ্রটাই কিন্তু রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে। আবার দেখুন ষষ্ঠ বেতন কমিশনের 2.57 গুলিতক কেন্দ্রেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। আগে কেন্দ্র করেছে, সেটাকে কিন্তু ফলো করেছে রাজ্য সরকার, মানে অভিযোগ সরকার। হুম অর্থাৎ হ্যাঁ, এইটাই হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর বলে। হুম, ফিটম্যান ফ্যাক্টর, হুম হুম। এই ফিটম্যান ফ্যাক্টরটা তৈরি করে হচ্ছে কেন্দ্রীয় সরকার। কিভাবে তৈরি করে? ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। ইন্ডেক্স অনুসারে। এই যে বলে না, ওই আমরা বলছি না, এই যে 1982-কে 100 পয়েন্ট ধরে এই যে 536% ডিএ হিসাবে আমাদের ডিএ গুলো হয়েছিল, 536%। সেখানে এই সরকার সেটাকে 607 পয়েন্ট ধরে ক্যালকুলেশন করে ডিএটা দিয়েছে। যত এআইসিপিআই এর মানে ওই গড়টা মানে 10 বছরের গড় করে, এই যে আমাদের ডিএ গুলো দিচ্ছে না, 10 বছরের গড় করে এর আগে হয়েছিল 536, সেটাকে তার আগের বারের যে টোটাল যে ডিএর যে রেশিওটা, সেই 607 পয়েন্টে করে যত বেশি হবে তত ডিএটা কমবে, এই হিসাবে আমাদের দিয়েছে বলে আমরা কম পেয়েছি। যাই হোক, এটাই হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর। ফিটম্যান ফ্যাক্টরটা কেন্দ্র করে।
যাই হোক, আজকের বলুন। আলোচনায় সমস্ত আলোচনা হ্যাঁ, হয়ে অনেকটাই গেল। বললাম। হ্যাঁ, একদম হ্যাঁ। কনক্লুশনে আপনার সঙ্গে এক কথায় দুটো প্রশ্নের উত্তর চাইবো। আপনি হুম। বেতন কমিশনের কথা বললেন, আবার বেতন কমিটিরও কথা বললেন। সরকারের হ্যাঁ। যদি একদম সদিচ্ছা থাকতো তাহলে কি ৪৫ দিনের মধ্যে চালু করতে পারতো? ১ নম্বর কোশ্চেন। আর ২য় নম্বর কোশ্চেন হচ্ছে, আপনি বললেন যে মনোজ আগরওয়াল যে যেটা ঘুরে বেড়াচ্ছে ২২% অতিমানব দিতে পারবো না, এটাও ফেক। তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট দিয়ে আশা করছেন? আর ৪৫ দিনের মধ্যে কি সরকারের সদিচ্ছা থাকলে বেতন কমিশন চালু করতে পারতো? না, ৪৫ দিনের মধ্যে যদি হয়, কেন্দ্রের বেতন কমিশন লাগু না হলে রাজ্যের যদি বেতন কমিশন করে তাহলে রাজ্যের নির্দিষ্ট না, রাজ্যের নিয়ম অনুসারে করবে। রাজ্য এই বেতন কমিশন তৈরি করতে পারবে না। কিভাবে বেতন বেতন বৃদ্ধি হয় সেটা রাজ্য তৈরি করতে পারবে না। হুম, ঠিক তাহলে আছে। ওই কেন্দ্রের উপরই তো নির্ভর করতে হয়। একদম, অর্থাৎ একদম। কেন্দ্রীয় সরকার যেটা হবে, আমি তো বলে দিচ্ছি, এখনো দেখুন ওই ১লা জানুয়ারি বলেছে তো, ১লা হুম, জানুয়ারি হুম। যদি ১লা জানুয়ারি কেন্দ্রের বেতন বৃদ্ধি না হয় তাহলে ১লা জানুয়ারি আমাদের হবে না। আমাদের হবে না। আজকে আমি বলে রাখলাম আপনাকে। ঠিক আছে, এবার ঠিক আছে। যেদিন থেকে হবে সেদিনই আমাদের দেবে। আমাদের এখন হবে। ব্যাপারটা হলো ওরা কবে থেকে পাবে সেটাও বলে দিচ্ছি। এই যে কেন্দ্রীয় সরকার পাবে হচ্ছে ১/১/২০২৬ থেকে। উম, উম, আমাদের ও তো হ্যাঁ, হ্যাঁ। ১/১/২৭ বলছে। হুম, হুম, হুম। আমাদের তো মানে আমরা ১ বছরের লস করবো, ওটাকে হ্যাঁ, আমাদের লোকসভা এফেক্ট হবে দেবে। হ্যাঁ, আর ওরা এরিয়ার পাবে। ওরা এরিয়ার পাবে। বুঝতে পেরেছি। এই হচ্ছে মূল কথা। আর ২২ তারিখে কত পার্সেন্ট দিয়ে পাচ্ছি সেটা বলুন। না দেখুন, কত পার্সেন্ট দিয়ে পাবো না, সেটা একদম এই আমি মুহূর্তে জানি, আমাদের। আমি জানি যে হ্যাঁ। এক্সাক্ট বলা যাবে না, কিন্তু আপনি হ্যাঁ। বলছেন আমরা যে তো আমরা তো আমরা তো এখনো বলবো যে আমরা আমরা কিন্তু ৪২% কথাই সবসময় বলবো। হুম, এখন ব্যাপারটা হলো নয়া সরকার কিভাবে দেবে, কতটা দেবে, এই মুহূর্তে আমাদের পক্ষে বলাটা সম্ভব না। হুম। এইটা বললে পরে আমি যে বলবো সে বলার সঙ্গে মিলই থাকবে না। ওকে, সেই বলাটা তো আমাদের ঠিক না। আমরা চাইছি ৪২% এখন আমাদের, আর তো কাল বাদে পরশু হুম। একদম পরিষ্কারভাবে আমরা সেদিনই জানতে পারবো। আমরা টিভির দিকে তাকিয়ে থাকবো। তারপরে যদি আমাদের মনঃপুত না হয় তাহলে সরকারের মানে সমালোচনা করব। আমরা একদম, তো একদম। আমরা তো আপনারা তো দেখেছেন, আমরা আমরা কোনো সরকারের পক্ষে না। আমরা আমরা হচ্ছে কর্মচারীদের কর্মচারী স্বার্থের পক্ষে। পক্ষে। একদম তাতে দাদা। যে সরকারই হুম, আসুক হুম, না কেন। হুম, একদম, একদম। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, অনেক উত্তর পেলাম। ভালো হ্যাঁ, থাকবেন। হ্যাঁ। ভালো থাকবেন। হুম, হুম, আপনিও হুম, ভালো থাকবেন। হুম, হুম।